যে আঘাত পায় সে নীরবে সয়, আর যে আঘাত দেয় সে কখনো টেরই পায় না তার দেয়া আঘাতে অন্যের ভেতরটা কতটা যে ক্ষয় হয়। সেটা যদি সে বুঝতেই পারত তাহলে হয়তো বা সে কখনোই অন্যকে কষ্ট দিত না, আঘাত দিত না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনই আমাকে ব্যস্ততার মধ্যে দিনগুলো পার করতে হয়, নতুন করে আর বলার মতো কিছু নেই। এমন একটা দিন নেই যে আমি শান্তিতে একটু রিল্যাক্স করে দিনটা পার করব। তো আজকের ভিডিওটি আমি বিকেল থেকে শুরু করেছি। আজকে সকালে অনেক কাজ করেছি অফ ক্যামেরায়, রান্নাবান্নাও করেছি দুপুরের জন্য। আমরা আমাদের জীবনটা কখনোই নিজের মতো করে পরিচালনা করতে পারি না। সৃষ্টিকর্তা উপরওয়ালা আছেন যিনি কিনা তার ইচ্ছে মতো আমাদেরকে চালান। তো আজকে যে আমি ভিডিও শুট করব সেই রকম কোনো মন মানসিকতা আমার একদমই ছিল না। মাশাআল্লাহ, সবাই আমার ভিডিও এত পছন্দ করছেন যে নতুন নতুন আপুরা আমার সঙ্গে অ্যাড হচ্ছেন। অনেক আপুদের অনেক ধরনের প্রশ্ন আছে, সব আপুদের প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। প্রথমেই একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। আয়েশা আক্তার আইডি থেকে একটা আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপনার ডাইনিং টেবিলের ম্যাট আর চেয়ারের কাভার আপনি কোথা থেকে নিয়েছেন? আপনার ভিডিও আমার অনেক বেশি ভালো লাগে। আমি চট্টগ্রাম থেকে বলছি। প্রথমেই আয়েশা আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা প্রকাশ করছি। আপু, এগুলো আমি কোনো পেজ থেকে কিনিনি, এগুলো আমি নিজে মার্কেট থেকে পছন্দ করে কিনেছি। আমার এই ডাইনিং টেবিলটার বয়স 5 বছর প্লাস। তো এগুলো সব 5 বছর আগেই কেনা হয়েছে, এগুলো একসাথে আমার কেনা হয়নি। সেই জন্য আপু আমি দামটা বলতে পারছি না, যেহেতু অনেক আগে কিনেছি। আর আমার দেখা যায় মার্কেটে গেলে ঘোরাঘুরি করা হয়, যখন যেটা পছন্দ হয় নিয়ে আসি। আর টেবিলের উপরে যে কাগজটা দেখতে পাচ্ছেন, পানি কাগজটা বা ওয়াল ক্লথটা, সেটা আমি দারাজ থেকে পারচেস করেছি। আর যে রানারটা দেখতে পাচ্ছেন সেটা আমি শিমুলাপুর পেজ থেকে নিয়েছিলাম। পুরো বাসা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যখন নিজের মনের মতো করে বাসা গুছাতে পারি তখন মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। আর যখন গুছানোর পর একটু দেখি না, তখন যে কত ভালো লাগে। আমার কাছে মনে হয় চোখের শান্তি হচ্ছে মনের বড় প্রশান্তি এনে দেয়। সিজনাল ফল ফলাদি কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে আমার কাছে জাম আর লিচুটা ভালো লাগে। তো আজকে হচ্ছে জাম মাখা বানাচ্ছি। অনেকে ভর্তা বলে, অনেকে ঘামানো বলে, অনেকে আবার মাখা বলে। যে যেটাই বলুক, খাবার কিন্তু একটাই। তো এখন হচ্ছে আমি জাম মাখা বা জাম ভর্তা বানাচ্ছি হাতে। যারাই পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। আপনারা আমার গাছগুলোকে অনেক বেশি পছন্দ করেন, সেই জন্য ভাবলাম গাছের যত্ন আমি কিভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে অনেক দিন যাবত ডিমের খোসা, চা পাতা জমিয়ে তারপর রোদে শুকিয়ে নিয়েছি। এখন হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর দেখেন কি সুন্দর পাউডার হয়ে গেছে। এগুলোকে এখন আমি গাছের গোড়ায় দিয়ে দিব। অনেকেই দেখা যায় এভাবেই চা পাতা তারপর ডিমের খোসা দিয়ে রাখে গাছের উপরে। আমি যেহেতু এই গাছগুলোকে ঘরের মধ্যে রাখি, সেই জন্য আমি ব্লেন্ড করে তারপর দিয়ে দিচ্ছি। দেখা যাবে দেখতে খারাপ লাগবে না, প্লাস হচ্ছে গাছও শক্তি পাবে। এটা এক ধরনের সার হিসেবে গাছকে শক্তি প্রদান করবে। এটা দেওয়ার পর আমি আজকে চাল ধোয়া পানিটা রেখে দিয়েছিলাম যেন গাছের মধ্যে দিতে পারি। চাল ধোয়া, ডাল ধোয়া পানি দিলেও কিন্তু গাছ অনেক শক্তি পায়। আর এই টিপসগুলো আমি শিখেছি হচ্ছে বিথি ব্লগের বিথি আপুর থেকে। বিথি আপু আমাদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে। আপুর ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারি। আমি প্রতি মাসে একবার ডিমের খোসা তারপর চা পাতা ব্লেন্ড করে গাছের মধ্যে দিয়ে থাকি। আর চেষ্টা করি 4-5 দিন পর পর গাছগুলোকে বারান্দায় নিয়ে এসে চাল ধোয়া, ডাল ধোয়া পানি দিয়ে দেওয়ার জন্য। তাহলে দেখা যায় গাছগুলো অনেক সুন্দর সতেজ থাকে। আর ঘরের ভিতরে যে গাছগুলো রাখি সেগুলো আজকে আমি আর ঘরে আনবো না,
আগামীকাল এগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে তারপর ঘরে নিয়ে আসবো। ছোট টবের গাছগুলোকে আমি রান্নাঘরে নিয়ে আসছি। এখন চাল ধোয়া পানিটা স্প্রে করে দিচ্ছি, তার সঙ্গে বানিয়ে রাখা সারগুলোও দিয়ে দিয়েছি গাছের গোড়ায়। অনেকেই আমার মানি প্ল্যান্ট গাছগুলো পছন্দ করেন, সবাই মাশাআল্লাহ বলবেন। আর স্পাইডার প্ল্যান্ট গাছটা কিন্তু একদম যায় অবস্থা। স্পাইডার গাছটা না আমি দেখেছি গরমের মধ্যে একদম মরে যায় অবস্থা, যখন একটু ঠান্ডা পায় তখন গাছটা অনেক সুন্দর গ্রো করে। গাছটা যখন নিয়ে এসেছিলাম তখন মাত্র 4-5টা পাতা ছিল, এখন মাশাআল্লাহ অনেক সুন্দর করে পাতা ছড়াচ্ছে। তো এখন হচ্ছে যে গাছগুলো যেইখানে থাকে জায়গা মতো গাছগুলো আমি রেখে দিচ্ছি। কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম রান্নাঘরে, যখন পানি ঝরে গিয়েছে তখন টবগুলো মুছে তারপর জায়গা মতো রেখে দিচ্ছি। সবাই আমার গাছগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন। আমি আসলে গাছগুলোকে দেখাতে চাই না, গাছগুলো আপনাদেরকে দেখালে দেখা যায় পরে গাছগুলো থাকে না, কেমন জানি নেতিয়ে যায়। আমার অনেক সাধনার গাছ, আমার কাছে তত একটা গাছ টিকতে চায় না। যতগুলোই আছে আমি চেষ্টা করি আমার বাচ্চাদের মতো যত্ন করার জন্য, যেন গাছগুলোকে আমি টিকাতে পারি। আমার এই কেশবতী গাছটা দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। তার বড় বড় কেশ দেখি আমি তাকে বাসায় নিয়ে আসছিলাম। তাকে এখন অনেক বেশি যত্ন তালাফি করছি যেন তার কেশগুলো বড় হতে থাকে। তো এখন হচ্ছে চাল ধোয়া পানিটা স্প্রে করে দিচ্ছি। এটার মধ্যে আর সারটা দিতে পারিনি কারণ সার শেষ হয়ে গেছে, আবার বানিয়ে তারপর তাকে দিয়ে দেব। আমার কেশবতী গাছটা আমি সব সময় ফ্রিজের উপরে রাখি, তাহলে দেখা যায় তার কেশগুলো ছড়িয়ে থাকে, তো দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর এই কেশবতী মানি প্ল্যান্টটা এনেছিলাম আমি দোয়েল চত্বর থেকে, দাম নিয়েছিল 300 টাকা। আমার বাসাটা টপ ফ্লোরে হওয়ার কারণে দেখা যায় তীব্র গরমে গাছগুলো টিকতে চায় না, সেই জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করি গাছগুলোকে যেন আমি বাঁচাতে পারি। আর গাছের যদি কোনো একটা সমস্যা হয় আমার অনেক বেশি কষ্ট লাগে। পানিতে আমি যে গাছগুলো রাখি সেই গাছগুলোতে আমি কি সার ব্যবহার করি এই নিয়ে অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছেন। অনেক আপুরা প্রতিনিয়তই প্রশ্ন করে যাচ্ছে। তো সেই সব আপুদের জন্য আজকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কি সার ব্যবহার করছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি এই সারটা এনেছিলাম মতিঝিল হলিডে মার্কেট থেকে। কিছুদিন আগে আমি মতিঝিল হলিডে মার্কেটে গিয়েছিলাম, সেখানকার একটা নার্সারি থেকে আর কি আমি কিছু মানি প্ল্যান্ট নিয়ে আসছিলাম। তো তারা আমাকে বলে দিল এই সারটা নাকি মানি প্ল্যান্ট গাছের জন্য অনেক উপকারী। যেই গাছগুলো আমি পানিতে রাখবো সেই পানির মধ্যে 1 চিমটি দিয়ে দিলে নাকি মানি প্ল্যান্ট গাছগুলো অনেক সুন্দর গ্রো করে, শিকড় ছড়ায়। তো ওনার কথা শুনে আমি নিয়ে আসছি। আর আমি জিজ্ঞেস করতেই ভুলে গিয়েছিলাম এটা কি সার। আমি এই সারটা নিয়ে আসছিলাম 50 টাকা দিয়ে। যারা নিতে চান যে কোনো নার্সারিতে গিয়ে এই স্ক্রিনশটটা দেখাতে পারেন, তারা হয়তো আপনাকে বলে দিতে পারবে। 3-4 দিন পর পানিগুলো চেঞ্জ করে টবটা ভালো করে ধুয়ে গাছগুলোকে ধুয়ে নেবেন। তারপর নতুন পানি দিয়ে সেই পানিতে 1 চিমটি করে সার দিয়ে দিবেন, দেখবেন গাছগুলো অনেক সুন্দর গ্রো করবে। আর মানি প্ল্যান্ট সবসময় চেষ্টা করবেন একটু ছায়াযুক্ত জায়গায় রাখার জন্য। দুপুরে যা রান্না করেছিলাম দুপুরেই সবকিছু শেষ হয়ে গেছে, এখন রাতের রান্নার প্রিপারেশন চলছে। আজকে মাছের পাতুরি বানাবো। বাবার বাড়ি থেকে মাছ তারপর শাকসবজি পাঠানো হয়েছে। আর এই মাছের পাতুরি খেতে অনেক বেশি ভালো লাগে। এগুলো হচ্ছে সাগরের বাইলা মাছ, এগুলোর নিশ্চয়ই কোনো নাম আছে, সেটা আসলে আমি জানি না। প্রথমবার এই মাছের পাতুরি খেয়েছিলাম আমার ছোট ভাবির হাতে, সেই থেকে ভাবির হাতের পাতুরিটা খাওয়া হয়। এখন তো ভাবি বাসায় নেই, সেজন্য ভাবির রেসিপি ফলো করে আজকে আমি নিজেই বানাচ্ছি। অনেক দিন যাবত শুধু এই পাতুরিটা খেতে ইচ্ছে করছিল। আম্মাকে বলার পর আম্মা হচ্ছে মাছ কিনে পাঠিয়েছে। আর তানজিমের বাবা এই মাছগুলো চিনে না, উনি আনতেও পারবে না, সেই জন্য আম্মাকে বলে দিয়েছি। আম্মা সেই কথা শুনে সঙ্গে সঙ্গে মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। পাতুরি বানাতে খুবই অল্প মশলা দরকার হয়, রসুন বাটা, গুঁড়া মরিচ, তারপর লবণ, ধনিয়া পাতা আর হচ্ছে তেল, একটু হলুদের গুঁড়া। 1 ঘন্টার জন্য এখন মশলা মাখিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব। একটা আপুর প্রশ্ন ছিল এই পাতিলটা কত সিএম এর, কত টাকা দিয়ে কিনেছি।
আর পোলাও রান্না করলে তলানিতে লেগে যায় কিনা। আপু প্রথমেই বলে নিচ্ছি তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। এই পাতিলটা আমি নিয়েছিলাম নিউ মার্কেট থেকে, অনেক দিন হয়ে গেছে। এটা 28 cm, এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। আর পাতিলের তলানিতে লাগে না, পোলাওটা আমি নর্মাল আঁচে রান্না করেছিলাম তো সেই জন্য। আর এমনিতেও এই পাতিলটা অনেক বেশি ভারী, হেভি হওয়ার কারণে তলানিতে লেগে যায় না, তুমি রান্না করতে পারবে, কোনো সমস্যা নেই। হরেক রকম আইডি থেকে আরেকজন আপু মেবি হবে প্রশ্ন করেছিল, আপু তোমার ভিডিও প্রথম দেখছি, খুবই ভালো লাগলো আপু, শুধু কি ফোনের মাধ্যমে ইউটিউবের যাবতীয় সবকিছু করা যায়? প্লিজ আমাকে একটু জানিও। আপু তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। জি আপু, ইউটিউবের যত যাবতীয় কাজ মানে সোশ্যাল মিডিয়ার যত কাজ আছে সবকিছু তুমি ফোনের মাধ্যমেই করতে পারবে। আমি তো সবকিছু ফোন দিয়েই করি, ভয়েস বলো, এডিটিং বলো, শুট করা বলো, সবকিছু আমি ফোনের মাধ্যমেই করে থাকি। তুমিও চাইলে ফোনের মাধ্যমেই সবকিছু করতে পারবে। রান্না বান্নার পাশাপাশি কিন্তু আমি চুলাটাও পরিষ্কার করে নেই সবসময়, তাহলে একসাথে পরিষ্কার করার কোনো ঝামেলা থাকে না। যখনই নোংরা হয় একটু একটু করে পরিষ্কার করে কমিয়ে ফেলি কাজগুলো। আমার কাজ তো আমাকেই করতে হবে, তাই না? সেই জন্য চেষ্টা করি যখনই নোংরা হয় সঙ্গে সঙ্গে পরিষ্কার করার জন্য। আজকে রাতের জন্য আমি টক রান্না করেছি। এই টকটা আমার ছেলে পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। আর এই রেসিপিটা আমার ছোট ননদের থেকে নেওয়া। আমার ছোট ননদের রান্না অনেক বেশি মজা, বিশেষ করে টকটা অনেক মজা হয়, তো আপার রেসিপি ফলো করে আর কি আজকে আমি টক রান্না করেছি। কিছু কিছু কাজ আছে যেই কাজগুলো আমার দ্বারা কখনোই সম্ভব হবে না। কচু পাতায় এই মাছগুলো মুড়াতে আমার জানটা বের হয়ে যাচ্ছিল, আমি একদমই আনাড়ি এই বিষয়ে, কেন জানি অনেক চেষ্টার পরও আমি পারি না। শত চেষ্টা করে কোনো মতো জোড়াতালি দিচ্ছি যেন কোনো মতো আমি শেষ করতে পারি। এমনিতেই হাত জ্বালা করছিল, আমি এত মশলা হাত দিয়ে মাখাতে পারি না, আমার হাতে একটু প্রবলেম আছে। এই অবস্থায় আমি ভাবিকে অনেক বেশি মিস করছিলাম। ভাবি, আমার ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, দেখেন আমি কত চেষ্টার পরও আপনার মতো মোড়াতে পারিনি, আঁকা বাঁকা এবড়ো থেবড়ো হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি চলে আসেন যেন আপনার হাতের পাতুরি খেতে পারি। আপনাকে সত্যি কথা অনেক বেশি মিস করছিলাম এই সময়টাতে। আরেকজন আপু কমেন্ট করেছিল, আপু আপনার হলুদ মরিচ মশলার জার এগুলো কোন পেজ থেকে নিয়েছেন? প্লিজ 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 একটু জানান। আপু তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আপু এটা আমি ফেসবুক পেজ ক্রাফট পান্ডা থেকে নিয়েছিলাম, প্রাইস নিয়েছিল সম্ভবত 1300 না 1400 টাকা। আর এই স্পাইসি জারটা অনেক বেশি ভালো আর অনেক সুন্দর দেখতে, অনেক কিউট লাগে। জানি না আজকের ভিডিওটি এই পর্যন্ত কারা কারা চলে এসেছেন। আজকের ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গেছে, চাইলেও না কিছু কিছু ভিডিও কেটে চিড়ে টেনে হিচড়ে ছোট করতে পারি না। দেখা যায় অনেক কাজ আমার কেটে দিতে হয় আর কি, এত কষ্ট করে যদি শ্যুট করি সেই কাজগুলো কেটে দিলে অনেক বেশি খারাপ লাগে। তো আজকে শত চেষ্টা করেও আমি ভিডিও ছোট করতে পারিনি। যারা আমার ভালোবাসার আপুরা আছেন প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক দিতে ভুলবেন না, আপনাদের একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। রান্না বান্না শেষ করে দোকানের স্টাফদের খাবার দিয়েছি, অবশিষ্ট যা ছিল সবকিছু বাটিতে বেড়ে আমি টেবিলে নিয়ে গেছি। এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কার করার পালা। পাতিলগুলো আমি ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি, পানি ঝরে গেলে পাতিলের জায়গায় আমি রেখে দিব। আমার রান্নাঘরে যে 2টা লাকি ব্যাম্বো আছে সেগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, চেষ্টা করি 2-3 দিন পর পর এগুলো ধুয়ে নেওয়ার জন্য, পানিটাও চেঞ্জ করার জন্য। যেহেতু আমার রান্নাঘরে গাছটা থাকে, গরমে মরে যেতে পারে সেই চিন্তা করে আর কি 2 দিন পর পর আমি চেষ্টা করি গাছটাকে ধুয়ে নতুন পানিতে দেওয়ার জন্য। যতবারই রান্না বান্না শেষ করি ততবারই চেষ্টা করি রান্নাঘরের জিনিসগুলো পরিষ্কার রাখার জন্য। প্রতিদিনের কাজটা যদি প্রতিদিন করে ফেলা যায় তাহলে ডিপ ক্লিনিং এর কাজটা তত একটা দরকার হয় না। একসাথে এত পরিমাণের কাজ করলে অনেক বেশি খারাপ লাগে, তখন শরীরটা অসুস্থ হয়ে যাবে। আর আমি অসুস্থ হলে আমার সংসার কে সামলাবে? সবসময় চেষ্টা করি সময়ের কাজ সময়ের মধ্যে করার জন্য।
এখন হচ্ছে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। চাইলেই কিন্তু পারতাম খালার জন্য চুলাটা রেখে দেওয়ার জন্য, কিন্তু এই কাজটা আমি কখনোই করতে পারি না। আমার যদি রান্নাঘর বা ঘর পরিষ্কার না থাকে সেক্ষেত্রে আমার মাথাটা নষ্ট হয়ে যায়, অনেক বেশি তখন রাগ হয়। যতই কষ্ট হোক না কেন আমি চেষ্টা করি নিজের কাজ নিজের হাতে করার জন্য, আর বিশেষ করে চুলাটা পরিষ্কার করার জন্য। আমার চুলাটা রান্নাঘরটা পরিষ্কার থাকলে না আমার মনে হয় কি আমার শরীরটা অর্ধেক পাতলা হয়ে গেছে। এক কথায় আমি পরিষ্কার পরিপাটি থাকতে বেশি পছন্দ করি। আর রাতের বেলা এঁঠো থালাবাটি রেখে দিলে কিন্তু অদৃশ্য যেই ছায়া বা শক্তিগুলো আছে সেইগুলো রান্নাঘরের পাতিলে চাটাচাটি করে, সেই ক্ষেত্রে সংসারে আয় বরকত কমে যায়। সেজন্য চেষ্টা করি রাতে যত থালাবাটি হয় পরিষ্কার করে রাখার জন্য। তো কিছু কিছু টিপস ফলো করলে আসলে নিজের সংসারে রহমত বরকত নিজেরাই নিয়ে আসতে পারে। আপনারাও সবসময় চেষ্টা করবেন যত কষ্টই হোক রাতের থালাবাটি রাতের কাজ রাতেই শেষ করার জন্য। পরের দিন সকালটা আপনাদের জন্য অনেক সুন্দর হবে। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।